ওকে, সো প্রথমে আমি একটা কুইজ দিয়ে শুরু করি বা একটা কথা দিয়ে শুরু করি। তোমরা কি জানো একটা বাক্য, বাক্য মানে তো অনেকগুলো শব্দের সমষ্টি, তাই না? ধরো কথার কথা, আমি একটা সেন্টেন্স লিখি তোমার সামনে। মনে করো, হি গো টু স্কুল, অথবা হি গোজ টু স্কুল। তোমরা কি কেউ বাক্যের সংজ্ঞা জানো? সেন্টেন্স কি জিনিস এটা কারো জানা আছে? বাংলাতেই বলো। সেন্টেন্স কেউ জানো? মাইশা জানো সেন্টেন্স কাকে বলে? বা কেউ জানো সেন্টেন্স কাকে বলে? আচ্ছা, জানো না তাই না? ওকে, অজস্রী জানো? স্যার কয়েকটি ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স তৈরি হয়। সেন্টেন্স তৈরি করা হয়। আচ্ছা, এখানে আবার একটা বিষয় আছে। দেখো, অনেকগুলো শব্দ মিলে যখন একটি অর্থবহ বাক্য তৈরি হয়, অর্থবহ কিছু হয়, তখন সেটাকে সেন্টেন্স বলা হয়। অর্থ থাকতে হবে। মানে একটা বাক্য তুমি তৈরি করেছো, ধরো এমনি লিখেছো যে হ্যাঁ হি স্কুল টু গো। এই যে মনে করো, এমনি যদি আমরা এইভাবে বলি স্কুল টু গো। আচ্ছা, না বা দেখো তো লাস্টের সেন্টেন্স থেকে আমি ঠিক লিখেছি বাবা? হি স্কুল টু গো, এটা কি ঠিক আছে? নো স্যার, আচ্ছা, নাই তাই না? কেন নেই বলো দেখি? কেন তোমার কাছে? কারণ এটি অর্থপূর্ণ বাক্য হয়নি। এক্স্যাক্টলি, অর্থপূর্ণ বাক্য হয় নাই। তার মানে যে কোনো এই ওয়ার্ড যোগ করে একটা লম্বা সারি করে দেখিয়ে তাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। সেন্টেন্স হতে হলে তার অর্থ থাকতে হবে। অশুদ্ধ অর্থ থাকলে হবে না, কারেক্ট অর্ডারে বসতে হবে। হ্যাঁ, অর্ডার আবার কি জিনিস? এই যেমন করে হি গোজ টু, এখানে হি দিলাম, গো মানে একটা শব্দ দিলাম, টু দিলাম, সেন্টেন্স স্কুল দিলাম, এটা একটা সেন্টেন্স, দিস ইজ আ সেন্টেন্স। আর এখানেও একটা ভুল আছে। দেখো, প্রথমে আমি গোজ দেইনি। সো এই রুল অনুযায়ী তোমার যখন একটা পরিপূর্ণ কিছু পাবে এবং অর্থ থাকবে, সেটাকে আমরা সেন্টেন্স বলবো। তোমরা কি বুঝতে পেরেছো বাবা সেন্টেন্সের বিষয়টা? মধ্যে আবার একটা বিষয় আছে, তোমার ভার্ব যেটা আছে সেটা তুমি সঠিকভাবে বসিয়েছো কিনা, তোমার টেন্স ঠিক আছে কিনা। ওকে, এভরিথিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। ভালো করে মনে রেখে তোমাকে আগাতে হবে। তো চলো, আজকে একটা খুব সহজ বাট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন নিয়ে আমরা কাজ করব। এবং এই লেসনটা পড়তে গেলে দুটো জিনিস আমরা জানবো। ওয়ান হচ্ছে টেন্সটা সম্পর্কে আমাদের আরেকবার একটু ঝালানো হবে। সেকেন্ডলি, আমাদের রাইট, অর্থাৎ যে ভার্বটা তুমি ইউজ করছো সেগুলো কারেক্ট অর্ডারে বসিয়েছো কিনা সেটা আমরা একটু ক্লিয়ার হব। তো দেখো, প্রথমে আমি শুরু করছি। আমরা তো প্রেজেন্ট, আমরা মোটামুটি টেন্স সম্পর্কে ধারণা রাখি, বাট আমি আবার বেসিক থেকে বোঝাচ্ছি যাতে সবার একবার রিভিশন হয়ে যায়। এবং শুধু এই টেন্সের বিষয় না, বরং আমি আজকে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কাজ করব। তোমাদের কাছে জানা আছে রাইট ফর্ম অফ ভার্বস আবার কি জিনিস স্যার? কে জানো? ভার্বের সঠিক ব্যবহার। ভার্বের সঠিক ব্যবহার, ইয়েস এক্স্যাক্টলি, ভার্বের সঠিক ব্যবহার। সব একটু বোঝো, এটা পড়তে গেলে আমরা অনেক কিছু শিখবো। আমরা সাবজেক্ট শিখবো, আমরা ভার্ব শিখবো। ওকে, সো সবাই একটু মনোযোগ দিবা। কোথাও আটকে গেলে আমাকে বলবা যে স্যার আমি বুঝি নাই। রাইট ফর্ম অফ ভার্বস। রাইট মানে হচ্ছে সঠিক। এই যে দেখো, সঠিক। আর ফর্ম মানে তো যে ফর্মে থাকে বা তার যে রূপ, যেটা বলতে পারো, হ্যাঁ রূপ, ফর্ম। ভার্বস মানে ক্রিয়া। একটা বাক্যে তুমি যে ভার্বটা ইউজ করবা সেই ভার্বের সঠিক রূপকে আমরা বলবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। মায়েশা, আমাকে একটু বলো, ভার্ব কি জিনিস? কোনগুলোকে ভার্ব বলছো তুমি? সব একটু বুঝো। যেগুলো কাজ করা বোঝায়। যে কোনো কাজ করাকেই আমরা ভার্ব বুঝি। তাহলে যদি বলি স্লিপ, ঘুমানোর সময় তো কোনো কাজ হয় না, তাহলে এটা কি ভার্ব হবে মাইশা? হুম। জি স্যার। আচ্ছা, এটাও ভার্ব হবে। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার কিভাবে? তুমি ঘুমাচ্ছ যখন, তোমার ভিতরে তো সবকিছু কাজ করতেছে তাই না? তুমি ঘুমাচ্ছ কিন্তু তোমার নাক নিঃশ্বাস নিচ্ছে, তারপর তোমার রক্ত সঞ্চালন হচ্ছে, হ্যাঁ, এই জন্য এটা ভার্ব। তো এই যে দেখো, আমি একটা জিনিস, আদ্রিতা একটু দেখো তো। মাই ফাদার, ভালো করে দেখো, আমি সব বোঝাবো, আগে আমি একটু লিখে নিই। মাই ফাদার ইট রাইস ইন দ্য মর্নিং। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখে তোমার কাছে কোনটা ভার্ব, কোনটা বলো তো বাবা? আদ্রিতা, ওপেন করো মাইক্রোফোন। স্যার ইট। ইট হচ্ছে ভার্ব। তোমার কাছে মনে হয় কি এখানে যদি আমি ইট বসাই, মাই ফাদার ইট রাইস ইন দ্য মর্নিং, তাহলে কি বাক্যটা শুদ্ধ হবে নাকি ভুলই থাকবে? দেখো তো।
এখানে মনে করি ইট দিলাম, তাহলে এই যে দেখো এটা কি সঠিক হলো নাকি ভুলই হলো দেখো তো। My father eat rice in কি মনে হচ্ছে তোমার কাছে? মাই ফাদার ইট রাইস ইন দ্য মর্নিং, এটা কি সঠিক আছে নাকি ভুল আছে? zero. আচ্ছা তুমি সঠিক বলেছো। আচ্ছা আচ্ছা, আমান বলো দেখি সেন্টেন্সটা কি আমি শুদ্ধ লিখেছি নাকি কোনো ভুল আছে তোমার কাছে মনে হয়? আমান, তাকিয়া। Sir? আচ্ছা আচ্ছা একটু জি দাও, স্যার। আচ্ছা একটু দাও, আমান বলো, সাথে সাথে মাইক্রোফোন ওপেন করে ফেলবে বাবা। আমান বলো সেন্টেন্সটা কি আমি শুদ্ধ লিখেছি নাকি ভুল লিখেছি? দেখো মনে হচ্ছে তো ভুল আসছে। কোথায় ভুল আছে খুঁজে পাচ্ছ না তাই না? My father হুম, have না ate rice. হ্যাজ হবে না। আচ্ছা তাহলে হ্যাজ হবে না, তাহলে কি হবে? তাকিয়ে বলো তো কি হবে? Eats. ইটস হবে। এখন স্যার ইটস হবে আমি বুঝবো কিভাবে? চলো এবার আমরা মূল লেসনে ফিরে যাই। সবাই একটু মন দিয়ে ক্লাস করবা প্লিজ, সবার মন মন দিয়ে ক্লাস করবা, আর বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবা। এই যে চলো এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে আমি যাত্রা শুরু করছি। যদিও এগুলো আমরা সবাই স্পোকেন ইংলিশে পড়েছি এবং এগুলো তো আমরা মোটামুটি সবাই জানি, এগুলো বারবার বলা হয়েছে বা বারবার তুমি শিখেছো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রথম কথা হচ্ছে তুমি যখন রাইট ফর্ম এ ভার্ব করবা তখন কিন্তু তোমাকে কোনো বাংলা দেওয়া হবে না, বাংলা দেওয়া হবে না, সরাসরি ইংলিশ বাক্য দেখে তোমাকে জাজ করতে হবে যে সেটা কোন টেন্স এবং এখান থেকে আমি কিভাবে ভার্বটাকে শুদ্ধভাবে বের করব। আচ্ছা তো একটু আমানই বলো দেখি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট বাংলাটা চিনবো কিভাবে? আগে বাংলাটাই বলি, আমরা সবাই একটু দেখি। বলো আমান, বাংলা বাক্যের শেষে কি থাকবে? তো একটু সময় লাগছে এই করতে না। আচ্ছা তাকিয়ে বলো দেখি বাবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ কি থাকবে বাংলা? বাংলা বাক্যের শেষে করি, যাই, খাই, ঘুমাই ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা বাক্যের শেষে এই যে দেখো করি কিংবা খাই কিংবা পড়ি ইত্যাদি। এখন স্যার আপনি তো, আমরা তো রাইট ফ্রম ভার্বে যাব, তাহলে এই যে ইত্যাদি থাকবে। এই যে ভালো করে বুঝো সবাই, আমি বোঝাচ্ছি কারণ স্পোকেন এই সরি গ্রামারে তো আমি বেশি কথা বলবো তাই না, তোমাদের একটু শুনতে হবে, আমি টেস্ট নিব বোঝার জন্য। বাংলা বাক্যের শেষে করি খাই পড়ি ইত্যাদি থাকে, এটা তো বাংলা দেখে আমরা চিনলাম, বাট হোয়াটস অ্যাবাউট ইংলিশ? এই যে ইংলিশ আমরা যে মানে সঠিক ব্যবহার শিখছি ভার্বের। নেটের সমস্যা ছিল। ও আচ্ছা বাবা ঠিক আছে, তুমি এবার এখন থেকে শোনো আমি যে কি বলেছি, আমি তো ভিডিও হচ্ছে পরে একটু দেখে নেবা যতটুকু পিছিয়ে গিয়েছো। কিন্তু ইংরেজিতে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে হলে একটা সেন্টেন্স ভিতরে কিছু ওয়ার্ডস থাকতে হবে বা থাকে, সেগুলো দেখেই তুমি বুঝতে পারবে যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা। আচ্ছা আমি একটু, আমার কাছে একটা ইয়ে আছে, আমি একটু সেন্টেন্স গুলো ওয়ার্ড গুলো দেখে বলি। যেমন অলওয়েজ থাকবে, দেখো অলওয়েজ কিংবা ইউজুয়ালি। ইউজুয়ালি মানে জানো কেউ? ইউজুয়ালি স্যার সাধারণত। সবসময় সবসময় তো সচরাচর যেটা বলে, যেমন ইউজুয়ালি আমি তো সকালে ভাত খাই, ইউজুয়ালি মানে সাধারণ ভাবে বা সচরাচর আমি যে ভাত খাই, হ্যাঁ এটা তো ইউজুয়ালি ব্যবহার করেছি। আবার দেখো জেনারেলি, জেনারেলি মানেও কিন্তু সাধারণ ভাবে। দেখো এই ওয়ার্ড গুলো একটু মনে রাখবো, জেনারেলি হতে পারে, নর্মালি হতে পারে, হ্যাঁ না নর্মালি তো আমি তো 8টার সময় অফিসে যাই, আমার তো অফিসে অনেক কাজ থাকে, সকাল সকাল আমি অফিসে যাই। আচ্ছা এরপর দেখো, এরপরে হতে পারে সামটাইমস মাঝে মাঝে, এরপরে হতে পারে এভরিডে, হ্যাঁ হ্যাঁ ইয়েস অফেন, এভরিডে অফেন এক্স্যাক্টলি। আচ্ছা এটাকে অনেকের অফটেন বলে ফেলো, অফটেন বললেও কিন্তু ভুল হবে না, অফেন এন্ড অফটেন বোথ আর কারেক্ট। আচ্ছা এরপরে আরেকটা দিচ্ছি অকেশনালি, অথবা ডেইলি দিলাম, ডেইলি অকেশনালি, অকেশনালি। স্যার আমি তো বুঝতে পারি না কি। রেগুলারলি হ্যাঁ রেগুলারলি এক্স্যাক্টলি, তোমাদের জানা থাকলে অবশ্যই শেয়ার করবা, রেগুলারলি। ওকে, সো এই যে ওয়ার্ড গুলো দেখছো বাবা ভালো করে বুঝো, হ্যাঁ যেহেতু আমরা ভার্ব বুঝছি আগে, আজকে আমরা ভার্ব বুঝে আস্তে আস্তে বিভিন্ন আমরা লেসনে যাব। তো তোমাদের সামনে যে ওয়ার্ড গুলো আমি লিখেছি, হ্যাঁ এই যে অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, সামটাইমস, স্যার এগুলো লিখে আমি কি বুঝবো?
মনে করো আমি সেন্টেন্স লিখলাম যে হি ড্যাশ, আচ্ছা লিখলাম প্লে ফুটবল ফুটবল এভরিডে। এই যে দেখো এভরিডে, তার মানে এটার সাথে তোমার এই ভার্বের কানেকশন বুঝতে হবে। আচ্ছা আমি আরেকবার একটু প্রশ্ন করি। যা বাবা একটু নাম তো ভুলে যাই, যা বাবা ওই যে ইরিন বেগম থেকে তোমার নামটা একবার বলো তো বাবা, সরি আমিনা, তাহলে বাবা আমিনা না, তোমার নাম আমিনা নাকি? হ্যাঁ ইরিন বেগম থেকে আমিনা না বাবা তোমার নাম? জি স্যার। ইয়েস আমিনা, এই যে সেন্টেন্সটা লিখেছি না, তুমি একটু বলো দেখি এখানে ভার্ব কোনটা? ভার্ব। হ্যাঁ হ্যাঁ, কোনটা ভার্ব বলো, বলো দেখি। যে হি আছে, প্লে আছে, ফুটবল এভরিডে, কোনটা ভার্ব? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, প্লে। শুনতে পাচ্ছি না তোমার কথা বাবা। প্লে। প্লে হচ্ছে ভার্ব, এক্স্যাক্টলি প্লে ভার্ব। কারণ কি আমরা দেখেছি যে কোনো ওয়ার্ড যেটা কাজ বোঝায় সেটাই ভার্ব। আচ্ছা আমরা একটু আগে দেখেছি, দেখো এই যে সংজ্ঞাটা বাংলা বাক্যের শেষে পড়ি খায় পড়ি থাকলে সেটাকে কোন টেন্স বলে যেন বাবা? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আচ্ছা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমরা বাংলা দেখে বুঝলাম, আবার ইংরেজিতে এই ওয়ার্ডগুলো তুমি একবার পড়ো তো দেখি কি কি লেখা আছে, শুধু তুমি পড়ো। হ্যাঁ বলো কি আছে, এটা প্রথমটা বলো। অলওয়েজ, Always, usually, generally, normally, sometimes, every day, often, daily, regularly. অকেশনালি, এটা অকেশনালি যদি তুমি বাক্যে এই ওয়ার্ডগুলো পাও তাহলে কোন টেন্স হবে যেন সেটা? Present indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এক্স্যাক্টলি। আচ্ছা তাহলে তুমি বলো দেখি আমিনা এখানে আনসারটা কি হতে পারে? হি, He plays football every day. ভেরি গুড, হি প্লেজ ফুটবল এভরিডে। কিন্তু তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, এখানে প্লে না হয়ে প্লেস কেন দিয়েছো? কারণ he third person singular number. এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, তোমাকে থামিয়ে দিলাম। চলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের আরো কিছু চেহারা দেখবো, ওকে? সো এগুলো ভালো করে বুঝো এবং মনে রাখবা টেন্সটা এতই ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা লেসনের সাথে টেন্স কানেক্টেড, প্রত্যেকটা লেসন। হ্যাঁ, সো টেন্সটা যদি তুমি ভালো বোঝো, বাংলা দেখে হোক বা ইংলিশ দেখে হোক, টেন্সটা বুঝলে তোমার ইংলিশের অর্ধেক গ্রামার শেখা শেষ। আচ্ছা এবার আসো, ফাহিম বলো দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোন ওয়ার্ডস গুলোকে তুমি নির্দেশ করছো, একটু বলো। ফাহিম চেষ্টা করো, মনে আছে তোমার? আরো কয়েকজন জয়েন করেনি থার্ড আনফরচুনেটলি। পারসন হুম, হ্যাঁ বলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? আই, আমি এবং তুমি ব্যতীত সকল কিছুই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এক্স্যাক্টলি, আমি এবং তুমি বাদে যে কোনো একজন, ওয়ান পারসন, আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো। তাহলে আমি এবং তুমি বাদে যে কোনো একজন। আচ্ছা তাহলে ফাইন, আমি একজনের নাম লিখলাম মনে করো আদনান, তাহলে আদনান এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি অন্য নাম্বার? জি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তাহলে এইটুকু একটু মনে রাখবে সবাই। হ্যাঁ আচ্ছা কই বাবা, তার মানে আমি এবং তুমি বাদে যে কোনো একজন ব্যক্তিকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো। তবে আর একটা বিষয় আছে, একটু খেয়াল করো। অজস্রী ওপেন করো মাইক্রোফোন, বলো দেখি সে যায়, ইংলিশটা বলো। হি, he goes. হি গোস। আচ্ছা এবার যদি বলো যে সে যায় না, He doesn't go. ভেরি গুড। দেখো এটা কিন্তু আমরা রাইট ফর্ম ভার্ব শিখছি, অর্থাৎ ভার্বের শুদ্ধ ব্যবহার। তা তুমি দিয়েছো হি ডাজন্ট গো, ভালো কথা, হি ডাজন্ট গো। এই যে এই যা কোথায় গেল বাবা, হি ডাজন্ট গো। এত প্রশ্ন হতে পারে স্যার এখানে গোজ দিলেন আবার এখানে গো কেন? এটাই তো ভার্বের শুদ্ধ ব্যবহার। যদি এই গোজ যুক্ত শব্দ বা এস বা ইএস যুক্ত শব্দকে নেগেটিভ করো, তা তোমাকে ডাজ নট ব্যবহার করতে হবে এবং ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হবে। তাহলে হি ডাজন্ট গোজ হবে না, যেহেতু এসটা ইউজ করে ফেলেছো তাই এখানে সিম্পল ডাজন্ট গো হয়ে যাবে। আচ্ছা এবার বলো অজস্রী, সে কি যায়, ইংলিশটা করো। স্যার শুনিনি। হ্যাঁ
ও আচ্ছা, ও বলেছে সে কি যায়, এটার ইংলিশটা কি হবে? সে কি যায়? Does he go? ডাজ হি গো, নেগেটিভ করো, সে কি যায় না? Doesn't he go? ডাজন্ট হি গো। আচ্ছা, আর একটা করো, সে কোথায় যায়? Where does he go? ওয়্যার ডাজ হি গো, সে কোথায় যায় না? Where doesn't he go? ডাজন্ট হি গো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওয়্যার ডাজন্ট, যাক কোথায় গেল বাবা, ডাজন্ট হি গো। তবে অন্যান্য জিনিসের ক্ষেত্রে আর এই ভার্ব কিন্তু এসিএস আসছে না, অন্য অন্য কোনো নাম্বারের ক্ষেত্রে। আমি আবার বলছি। হ্যাঁ বাবা বলো। Sorry. He doesn't. Where doesn't he ও go? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো, হ্যাঁ সরি, হি হবে একটা, থ্যাংক ইউ, হি ডাজন্ট গো, থ্যাংক ইউ। আচ্ছা, তবে এখানে, হ্যাঁ বলো বলো। প্রশ্নবোধক চিহ্ন দিছেন। এই স্যার, where he হবে নাকি? Where doesn't এর পরে he হবে না? where doesn't, ও দাও এক সেকেন্ড বাবা, where doesn't he go, এই তো এখানে আমি দিয়েছিলাম না, আচ্ছা একটু দাঁড়াও, where doesn't he go, where, প্লাস্টিক। হ্যাঁ আচ্ছা, where does he go হবে, where doesn't he go হবে, doesn't he go, ঠিক আছে এবার। ওকে, তাহলে দেখো আমি আরেকবার একটু বোঝাই এই জিনিসটুকু। হ্যাঁ, প্রথমে আমরা কি পড়ছি জানো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা ভার্বের শুদ্ধ ব্যবহার শিখছি। কিভাবে চিনবো সেটা বলেছো, বাংলা বাক্যের শেষে করি খাই থাকবে, আর ইংলিশটা এরকম সেন্টেন্স থাকবে। ধরো একটু পরে আমি যে তোমার একটা ছোট টেস্ট নিব, সেখানে কিন্তু এই ওয়ার্ডস গুলো থাকবে, অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, নরমালি, সামটাইমস, এভরিডে, অফেন, ডেইলি, রেগুলারলি, অকেশনালি। এই ওয়ার্ডগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট একদম চোখ বুজে দিব, এবং সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন অনুযায়ী আমরা সাজাবো, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আই এবং আমি, সরি আমি এবং তুমি বাদে যে কোনো একজনকে আমরা নির্দেশ করি, সেই ক্ষেত্রে আমরা ডাজ, এই যে দেখো ডাজেন্ট কথাটি চলে আসবে, অথবা ভার্বের সঙ্গে এসএস যুক্ত থাকবে। আচ্ছা আহনাফ, ওপেন করো মাইক্রোফোন। আহনাফ, যদি এরকম লিখি আমি, মাই মাদার often, দেখো, cook আচ্ছা fish for me। আচ্ছা, অফেন মানে কি জানো? প্রায়ই। অফেন আমরা বলি না যে সে তো প্রায়ই এখানে যায় ওখানে যায়, সে প্রায়ই ক্লাস মিস দেয়, এটাকে অফেন বলা হয়, অফেন। তাহলে এখানে বলো দেখি আহনাফ, কি হতে পারে ইংলিশ, আমি কি যেন বলে, এখানে আনসারটা কি হবে? বলো। Cooks. আচ্ছা, কুকস দিয়েছো, ভালো কথা। এখানে আমি যদি কুকস না দিয়ে আমি কুকড দিতাম, তাহলে কি হতো? হ্যাঁ বলো তো, তুমি চেষ্টা করো। অর্থাৎ মাই মাদার অফেন কুকড ফিশ ফর মি, বলো তো এটা কি ইংলিশটা হবে আমার? এটা কি হয়েছে? বলো না হয়নি, বলো না হয়নি। কারণ কি? স্যার, হয়নি। কারণ কি বলো তো, এটা কোন টেন্স? তুমি এই সেন্টেন্সটা দেখে তোমার কাছে কোন, স্যার, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। তুমি কি দেখে বুঝেছো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? স্যার, ওই যে ওখানে অফেন আছে। হ্যাঁ, এখানে অফেন আছে, তাই এখানে আনসারটা কি হবে বলো হানাফ? মাই মাদার স্যার, কুকস। কুকস, এক্স্যাক্টলি, কুকস হয়ে যাবে। বোঝনি এমন কেউ আছো? বুঝতে পারছি না এমন কেউ আছো? আচ্ছা, বুঝতে পেরেছো তাই না? আচ্ছা, আবার আমি একটু ছোট্ট করে আমি একটু রিভিউ দিচ্ছি। বাবা তোমার নাম যে ভুলে গেলাম বাবা, সেলিম রেজা থেকে, আমি একটু আরেকবার একটু নামটা বলো বাবা, ভুলে যাই, সরি। স্যার মেহেদি হাসান স্বামী। মেহেদি, মেহেদি, আচ্ছা মেহেদি বলি, এটা মনে থাকবে, মেহেদি। মেহেদি, তাহলে তুমি একটু শর্টলি আমাকে বলো প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কিভাবে চিনবা বাংলা দেখে, বলো। অলওয়েজ, ইউজুয়ালি, না না, এটা তো ইংলিশ, জেনারেলি, নরমালি, সামটাইম, এভরিডে, অফেন, ডেইলি, রেগুলারলি। ওটা তো ইংলিশ ইত্যাদি বলছো, দেখে। আমি বাংলা বলেছি, বাংলা দেখে চিনবো কিভাবে বাংলা? বাংলা বাক্যের শেষে যাই খাই ঘুমাই ইত্যাদি থাকে। ইত্যাদি থাকে। তাহলে দেখো এখানে আমরা থার্ড পারসনের জন্য ব্যবহার করেছি, আমরা আরেকটা পারসনের জন্য ব্যবহার করব। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো। মেহেদি বলো দেখি, আমি যাই, ইংলিশটা বলো। আমি যাই, আই গো, আই গো। তুমি যাও, ইউ গো, তুমি কি যাও? প্রশ্ন ইউ করো, গো। ডু ইউ গো? ভেরি গুড। তাহলে আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, তুমি কি যাও, ডু ইউ গো? আচ্ছা, এবার বলো দেখি, তুমি কি যাও না?
ডাজন্ট হি গো? এই যে ডাজেন্ট হবে হি এর ক্ষেত্রে, তুমি বলেছি, তাহলে ডোন্ট ইউ গো কি হবে বলো? ডোন্ট হ্যাঁ ডোন্ট, ইউ গো? হ্যাঁ ডোন্ট ইউ গো। এই যে আই ডোন্ট গো, ডু ইউ গো, ডোন্ট ইউ গো, ইউ গো। আচ্ছা কোথায় যাও তুমি? ওয়্যার কি হবে? ওয়্যার বলো। হোয়ার ডোন্ট ইউ গো? না ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও? ওয়্যার ডু ইউ গো। আরেকটা বলো, তুমি কোথায় যাও না? ওয়্যার বলো, ডোন্ট হোয়ার ডোন্ট ইউ গো, ইউ গো। গো? আচ্ছা এখানে যদি মেহেদি আমি ডাজেন্ট ব্যবহার করি, ওয়্যার ডাজেন্ট ইউ গো, তাহলে কি ভুল হবে নাকি ঠিক থাকবে? ভুল। কেন ভুল হবে? ডাজ হবে না। ডাজ হবে না, কারণ কি? কারণ এখানে তো থার্ড পারসন নাই, তাই না? জি। এক্স্যাক্টলি, ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটাই ছিল প্রেজেন্ট ইনডিফিনিটের আমাদের রাইট ফ্রম মানে চেনার উপায়। এট দ্য সেম টাইম আমরা কিভাবে ইংলিশ থেকে চিনবো এবং কিভাবে ভার্বটাকে প্রপারলি আমরা ইউজ করব। আচ্ছা এরপরে চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে কথা বলি। হ্যাঁ খুব ভালো করে বুঝো, কারণ এই রাইট ফ্রম ভার্ব গুলো না জানলে তুমি একটা সেন্টেন্স লিখবে, এটা শুদ্ধভাবে তুমি লিখতে পারবে না। এই জন্য তোমাকে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা প্রথমে আমরা বাংলাটা একটু দেখি কেমন। কন্টিনিউয়াস, এই যা কি করলাম এটা, কন্টিনিউয়াস। ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখলাম। আব্দুল্লাহ বলো দেখি বাংলা দেখে কিভাবে চিনতে হবে? বাংলা বাক্যের শেষে করছি, খাচ্ছি, পড়ছি, ঘুমাচ্ছি, লিখছি ইত্যাদি থাকবে। বাংলা বাক্যের শেষে, আচ্ছা এই যা বাংলা বাক্যের শেষে পড়ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি। আচ্ছা আব্দুল্লাহ যদি বলি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? না, না, কারণ কি হবে না কেন বলো দেখি? সুন্দর আনসার করেছো, বাট কেন? কারণ এটা এসি আছে, এসি থাকলে হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? চলমান, কোনো কাজ চলছে। এই যে কথা বলছি, ঘুমাচ্ছি, লিখছি, পড়ছি, এরকম হলে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তুমি একটা ইংলিশে এক্সাম্পল দাও তো বাবা। আমি অফিসে যাচ্ছি, এটার ইংলিশটা? আই অ্যাম গোয়িং, I am going to office. I am going to office. Going to office. আমি অফিসে যাচ্ছি। আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি এবার এর সঠিক ভার্বের বিষয় নিয়ে কথা বলি। হ্যাঁ আচ্ছা দেখো am is are, এখানে গঠনটা একটু বলো দেখি আব্দুল্লাহ, তুমি জানো কিনা? সাবজেক্ট প্লাস প্লাস ভার্ব প্লাস আইএন, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্বের সাথে আইএনজি যোগ, এক্স্যাক্টলি। তার মানে তুমি যদি তুমি যদি শুদ্ধ ব্যবহার করতে চাও সেন্টেন্সটাকে, তাহলে ইউ হ্যাভ টু মেনটেন দ্য ফুল সিস্টেম, পুরো সিস্টেমটাকে মেনটেন করতে হবে, অর্থাৎ সাবজেক্ট, এরপর অ্যাম ইজ আর, ভার্ব আইএনজি। চলো এবার সঠিক ভার্বের ব্যবহার দেখি। তো স্যার আমি ইংলিশ থেকে কিভাবে চিনবো? আচ্ছা ইংলিশে কন্টিনিউয়াস যেমন এখন করছি, এখন ইংলিশ কি? নাও মানে এখন, হ্যাঁ, বা এট দিস মোমেন্ট, at this তো তুমি জানো at this moment, আচ্ছা moment অথবা at this time, at this time, এই তিনটারই অর্থ কিন্তু এখন, অথবা রাইট নাও বলতে পারো, এখনই, রাইট নাও। কারেন্টলি, হ্যাঁ ইয়েস, হ্যাঁ বলো বলো। কারেন্টলি, এই কথা শুনতে পাচ্ছি না যে, হ্যালো। প্রেজেন্ট। কারেন্টলি, এই যে সবাই একসাথেই করো না বাবা, রাইট ফ্রম ভার্ব। আচ্ছা নাবা বলো তো, আমি অস্পষ্ট বুঝতে পারছি, আবার বলো। কারেন্টলি, কাইন্ডলি, কারেন্টলি, ও একটু বানানটা বলো দেখি বাবা, আমি তো এটা স্মরণ করতে পারছি না, বানানটা তোমার মনে আছে? সি ইউ সিকিউ, ডাবল আর ই এন টি এল ওয়াই। ও কারেন্টলি বলেছো তাই না? আচ্ছা কারেন্টলি হলে আমাদের আবার ই হয়ে যাবে, হ্যাঁ ইয়েস ইয়েস ইউ রাইট, কারেন্টলি, ইয়েস কারেন্টলি, কারেন্টলি আমি এখন, ওকে কারেন্টলি, এক্স্যাক্টলি, এই ওয়ার্ডটাও কিন্তু এখন বোঝায়, কারেন্টলি, এক্স্যাক্টলি। দেখো তাহলে তোমার যে সেন্টেন্স মেক করছো,
তখন আমাদের এই উপাদানগুলো দরকার হবে এবং এই উপাদানগুলো যখন থাকবে তখন তুমি বাংলা না দেখেও বলতে পারবা যে স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল ধরো লিখলাম দ্য প্লেয়ার্স, কোথায় গেল, দ্য প্লেয়ার্স এই যে আর, আচ্ছা এখানে দিলাম পাস দেয়ার প্লেয়ার্স, বা এখানে যদি শুরু করি আমি কারেন্টলি দিয়ে, কারেন্টলি মানে আজকাল বা বর্তমানে, কারেন্টলি বা এখন, দ্য প্লেয়ার্স ড্যাশ দেয়ার ফ্রি টাইম। আচ্ছা ধরো এটা একটা বাক্য, অনেক বড় না, কিন্তু বাক্যে তুমি সিস্টেম বুঝে যাও তাহলে বাক্যটা পড়তে বা মিনিং বের করতেও তোমার খুব একটা কষ্ট হবে না। লামহা, বলো দেখি এখানে কোন টেন্স মনে হচ্ছে তোমার কাছে এটা লামহা? আচ্ছা তোমার তো, আচ্ছা বলো লামহা, হ্যাঁ কোন টেন্স? এই যে সেন্টেন্স লিখেছে বড় সেন্টেন্স, তাহলে কোন টেন্স তোমার মনে হচ্ছে? এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস নাকি অন্য কোনো টেন্স বাবা? Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট হোয়াই ডু ইউ থিংক সো? তোমার কাছে কেন মনে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস? কি আছে এখানে? বাংলা তো বোঝা যায় না তাহলে। এখানে এখন করছি এই জন্য। এই যে এখন করছি মানে কারেন্টলি আছে, তাহলে তুমি এটা আনসার করো দেখি, অর্থাৎ এই জায়গাটুকু তোমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে কি হবে আনসারটা? যেমন কারেন্টলি বলো, চেষ্টা করো, কারেন্টলি কি হবে? দ্য প্লেয়ার্স, চেষ্টা করো বাবা, দ্য প্লেয়ার্স, তুমি বলে ফেলো একটা, বলো, আমি ভুল হোক আমি ঠিক করবো, বলো। দ্য প্লেয়ার্স কি করছে? পাস মানে সময় ব্যয় করা, মানে পার করা। আচ্ছা তুমি মাথায় আসছে না তাই না? আচ্ছা একটু ওয়েট করো। ফাতেমা বলো তো কি হতে পারে? ফাতেমা, ফাতেমা আছো কোথায়? Sir, passing. এখানে শুধু পাসিং না, শুধু পাসিং দিলে কিন্তু ভুল। Passing. হ্যাঁ আর পাসিং হবে, কারণ এই আরটুকু যদি তুমি না দাও তাহলে তোমার সেন্টেন্সের স্ট্রাকচার ভুল হবে এবং গঠন ভুল হলে সেন্টেন্সটা আর সঠিক বলে একসেপ্টেড হবে না। সো কারেন্টলি দ্য প্লেয়ার্স আর পাসিং দেয়ার ফ্রি টাইম। তুমি কি বুঝতে পেরেছো ফাতেমা বিষয়টা বাবা? জি স্যার। আচ্ছা দেখি ফাতেমা তুমি আরেকটা বলবা, সেটা হচ্ছে মাই সিস্টার ড্যাশ রিড আ বুক। কেউ বলো না, হ্যাঁ ওকে একটু বলতে দাও। এটা কোন টেন্স বলো দেখি, ইংলিশ দেখে বলো, তোমার কাছে কোন টেন্স মনে হচ্ছে এটা? Present continuous. কি দেখে? Now. নাও দেখে তুমি এটা বুঝতে। আচ্ছা কে যেন জয়েন করতে পারছে না বাবা, আচ্ছা একটু দাও তো, কে যুক্ত হতে পারছে না বুঝলাম না। আচ্ছা দাঁড়াও আমি একটু লিঙ্কটা দিই, দেরি করে যুক্ত তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা তুমি বলেছো নাও এর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার তুমি এটা টোটালটা আনসার করো দেখি। মাই সিস্টার, বলো। Reading book now. মা, এই যে তুমি আবার ভুল করছো, মাই সিস্টার এরপর একটা ইজ হবে তাই না? হ্যাঁ এই ইজটা তোমার শুদ্ধ না হলে তোমার সেন্টেন্স ভুল হবে। মাই সিস্টার ইজ রিডিং আ বুক নাও। আচ্ছা এটা কি বুঝতে পেরেছো? এমন কেউ আছো? স্যার বুঝলাম না, এমন কেউ আছো কি বাবা? এমন কেউ আছো বলো? নাই। তাহলে তুমি সেন্টেন্স, আমরা যেহেতু ভার্বের শুদ্ধ ব্যবহার দেখছি, তোমাকে প্রথমে সেন্টেন্সটা পড়তে হবে, এরপর এলিমেন্টস থেকে তোমাকে তোমাকে অবশ্যই এই জাতীয় সেন্টেন্স ওয়ার্ড, এই নাও বা এই যে যেটা বলেছি এরকম কোনো ওয়ার্ড থাকবে যার ফলে তুমি টেন্সটা বুঝতে পারবে এবং ভার্বের শুদ্ধ ব্যবহার করতে পারবা। আমিনা বুঝতে পারছো তো? আমিনা কোথায়? আমিনা তুমি কি বুঝেছো? জি স্যার। আচ্ছা ভেরি গুড, ঠিক আছে। মেহেদি বুঝতে পেরেছো? মেহেদি? জি স্যার। আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই বুঝেছো। তোমরা সবাই স্পোকেন গ্রুপ থেকে এসেছো। এই দুইজন ওরা মানে স্পোকেন শেষ করে আসেনি আর কি, হ্যাঁ এই জন্য ওদেরকে একটু আমি একটু মাঝে মধ্যে জিজ্ঞেস করছি আর কি, যে তোমাদের জন্য যতটুকু সহজ ওদের জন্য আরেকটু ডিফিকাল্ট, হ্যাঁ এই জন্য ওরা সহজে বুঝতে পারলে মাশাআল্লাহ, তাহলে তো সবাই বুঝতে পারছো। তাহলে এটা ছিল আমাদের দুটো টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট। আমি প্রেজেন্ট আর দুটো বুঝিয়ে ছোট একটা টেস্ট নেব, কেমন? আচ্ছা এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলি, হ্যাঁ
আচ্ছা, তার আগে আমি একটু যাচ্ছি হচ্ছে যাই, নাম তো ভুলে গেলাম, কোথায় গেল? এই যা, এই যে ভুলে গেছি বাবা। এই অদ্রিজ, অদ্রিজ বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেন কিভাবে চিনতে হয় বাবা, মনে আছে? বাংলা বাক্যের শেষে করব, খাবো, না 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 লিখবো, না 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 বাবা, করবো খাবো হলে তো ফিউচার হয়ে গেল। হ্যাঁ, তাহলে কোনটা হবে? বাংলা বাক্যের শেষে দেখো, এই মনে করো সকালবেলা আমি উঠেছি, আমি দাঁত উঠেছি, হ্যাঁ, তাহলে কোনগুলো হবে বলো দেখি? যেমন করেছি, তাই না? উঠেছি, হ্যাঁ, উঠেছি, খেয়েছি, ঘুমিয়েছি, ঘুমিয়েছি বা পড়েছি। গঠনটা বলো দেখি, গঠন মনে আছে কিনা? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, না, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ, শ্যাল, তারপরে হ্যাজ, হ্যাঁ, ভার্বের কোন ফর্মটা যেন ব্যবহার করতে হবে? থার্ড ফ্রম, ভার্বের থার্ড ফর্ম, এক্স্যাক্টলি। আচ্ছা, গো এর থার্ড ফর্মটা কোনটা অদ্রিজ? গন, এক্সেলেন্ট, গন বলেছো। তো চলো আমরা একটু এই অনুযায়ী আমরা একটা সেন্টেন্স লিখি। তাহলে বলো দেখি, আমি একটি বই লিখেছি, কি হবে? আই I হ্যাভ, I have ইয়েস, রিটেন I have written a book. বুক, আই হ্যাভ রিটেন আ বুক। আচ্ছা, এখন ঠিক আছে, আবার তোমাকে ডাকছি একটু পরে। তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আমি বাংলা দেখে ট্রান্সলেট করেছি, বাট ইংলিশ দেখে কিভাবে বুঝবো? দেখো, তাহলে আমাদের কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আমরা চিনলাম, এই ওয়ার্ডগুলো আছে অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, সামটাইমস। এরপরে আমরা পড়েছি নাও থাকে, অ্যাট দিস মোমেন্ট, তারপর রাইট নাও। এখন আবার স্যার কি হবে? তাহলে সবগুলো তো ফুরিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে না, এক একটা ইউজের এক একটা ইউজ আছে, হ্যাঁ, সো টেনশনের কিছু নেই। Just, হ্যাঁ, যেমন ১ নম্বরে ও জানা আছে, তাই না? ভেরি গুড, জাস্ট থাকে, just now, জাস্ট নাও। আচ্ছা, তার already, অলরেডি, বাহ, এই তো তুমি very recently, রিসেন্ট। said, আচ্ছা, এক এক করে লিখি বাবা, রিসেন্টলি, said, তারপরে স্যার ইয়েট, ইয়ে, everything. হ্যাঁ, ইয়েট আছে, হ্যাঁ, তারপরে বলো স্যার ইভার, ইভার, ভাই সবাই তো জানো আসলে, ভেরি গুড, ইভার। আর জাস্ট নাও বলেছি। বলো, এই তো জাস্ট নাও, তাই না? Ever, হ্যাঁ, এবার লিখেছি আমি, জাস্ট নাও লিখেছি। তবে নাও এবং জাস্ট নাও এর মধ্যে পার্থক্য আছে, আমি একটু পরে বোঝাচ্ছি। হ্যাঁ, বলো। said yet, ইয়েট লিখিনি, লিখেছি, ইয়েট লিখেছি, এই যে ইয়েট। এভার আছে, জাস্ট নাও আছে, আবার আরেকটা লিখি লেটলি, লেটলি। এই যে এই ওয়ার্ড গুলো দেখছো, বাট এইগুলো মনে রাখো। হ্যাঁ, বলো বলো বলো। টাইমলি হবে না, হ্যাঁ, রিসেন্টলি হবে না, যা, শুনতে ভালো না, আবার বলো। স্যার রিসেন্টলি, হ্যাঁ, এই যে লিখেছি রিসেন্টলি, এই যে দেখো লিখেছি। আচ্ছা, তোমাদের জানা ওয়ার্ড গুলো আমি লিখে ফেলেছি, আর নাই। তাহলে একটু দেখো সবাই, জাস্ট নাও, স্যার নাও থাকলে না কন্টিনিউয়াস হয়, তবে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। যেমন বললাম যে আমি তো এই মাত্রই ঘরে ঢুকেছি, এই মাত্র মানে এখনই। ধরো আই ড্যাশ, মনে করো এখানে কাম লিখলাম, সরি, কাম হোম জাস্ট নাও। এই যে নাও এবং জাস্ট নাও এর পার্থক্যটা বোঝো। নাও মানে এখন, আমি এখন বাড়ি ফিরছি, আই এম রিটার্নিং হোম নাও। বাট যখন জাস্ট নাও মানে কি জানো? এই মাত্র, মানে সবে মাত্র। আরে আমি তো এই মাত্র আসলাম, তোমাকে তো দেখলাম না। তো আই হ্যাভ জাস্ট নাও, এই যে আই হ্যাভ জাস্ট নাও কাম হোম, আই ডিডন্ট সি ইউ, আমি তো তোমাকে দেখি নাই। তো এখানে দেখেছো জাস্ট নাও এর ফলে তোমার সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে গিয়েছে। এটা কি বুঝছো বাবা? তোমরা কি বোঝা গেছে নাকি না? আদনান, আদনান বিবিক, তুমি কি বুঝতে পেরেছো? আমাকে টাকা বুঝিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখো, এখানে আমি বলেছি এই যে এই ওয়ার্ড গুলো যখন থাকবে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, তোমরা তো বলেছো, তাই না? এগুলো থাকলে আমরা কোন টেন্স বলবো ফাতেমা? বলো দেখি, কোন টেন্স হবে? Present perfect. প্রেজেন্ট পারফেক্ট। এবং প্রেজেন্ট পারফেক্টে তো গঠন আমি লিখেছি, তাই না? সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, মানে তোমার সাবজেক্টের পরে যে হ্যাভ হ্যাজ দিতে হবে। তাহলে তুমি বলো দেখি এখানে আনসারটা কি হতে পারে? আই, বলো, আই হ্যাভ, I can. কেন আই হ্যাভ I হবে? have, আই হ্যাভ, তারপরে I have come. আই হ্যাভ কেম না, কেমের পাস্ট পার্টিসিপল কিন্তু খাম, খাম খেম খাম।
অর্থাৎ ভার্ব থ্রিও কিন্তু কাম। আই হ্যাভ কাম হোম, এই যে দেখো জাস্ট নাও, এই যে, বুঝতে পেরেছো? জি স্যার। এই জন্য এই যে এই ফর্ম আমাদের মনে রাখতে হবে, এই যে আই হ্যাভ কাম হোম। ব্যাস, আমি আরেকবার একটু বোঝাবো, একটু পরে বুঝিয়ে আমরা হচ্ছে একটা ছোট্ট টেস্ট দিব। আচ্ছা, নাবা বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনতে পারি? বাংলা বাক্যের শেষে সময় ধরে বা সময় থেকে খাচ্ছি, খাচ্ছ, খাচ্ছেন অথবা লিখছি, লিখছ, লিখছেন ইত্যাদি থাকবে। ভেরি গুড, সময় ধরে অথবা থেকে, সুন্দর বলেছো, সময় ধরে অথবা সময় থেকে, সময় থেকে। কি কাজ? কোনো কিছু করছি, দেখো সবাই একটু বুঝো। খাচ্ছি, হ্যাঁ, লিখছি, করছি ইত্যাদি থাকবে। ইয়েস, খাচ্ছি বা করছি ইত্যাদি থাকবে। আচ্ছা, এটার গঠনটা কি তোমার মনে আছে? বলো দেখি না। বা সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিংস বা ফর প্লাস টাইম। বা এটা মনে আছে। হ্যাঁ, স্যার বলো। স্যার এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভুল লিখে ফেলেছেন, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা বানান ভুল হয়ে গেল। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন বলেছো, এরপর তুমি ভার্বের আইএনজি বলেছো, এরপর কি বলেছো জানো বাবা? প্লাস সিংস বা ফর প্লাস টাইম। এক্স্যাক্টলি, সিন্স বা ফর প্লাস টাইম, ফর প্লাস টাইম। ভেরি গুড। তাহলে তুমি একটা ইংলিশ করো, আমি 1 ঘন্টা ধরে লিখছি। I have been writing for 1 hour. ইয়েস, রাইটিং ফর 1 আওয়ার। তাহলে এটা তো স্যার আমি ইংলিশ থেকে বাংলা দেখে বুঝলাম, তাহলে ইংলিশ থেকে কিভাবে বুঝবো? আরে দাঁড়াও বাবা। স্যার ইংলিশ দেখে বুঝবো কারণ এখানে হ্যাঁ, have been থাকবে আচ্ছা। আর since বা for উল্লেখ থাকবে। আচ্ছা, এটা মানে অনেক সময় হ্যাভ বিন বা হ্যাজ বিন উল্লেখ নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা এমন হতে পারে যে হি, এই যে দেখো, হি ইট, এই যে এখানে ব্র্যাকেট দিলাম, ইট ফর 10 মিনিটস, এই যে এরকম থাকতে পারে। তখন তোমাকে দেখে বুঝতে হবে যে হ্যাঁ, এই যে ফর আছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বলো দেখি কি হবে এটা? না বা হি He has been হ্যাজ বিন eating ইটিং for 10 minutes. ফর 10 মিনিটস, 10 মিনিটস। ভেরি গুড, আমরা 4টা বিষয় সম্পর্কে জেনেছি এবং ভার্বের শুদ্ধ ব্যবহার নিয়ে আলোচনা করছি। তাহলে এই পর্যন্ত বোঝো না এমন কেউ আছো যে স্যার আমি তো বুঝলাম না? জায়েদ, তুমি কি বুঝতে পেরেছো? জায়েদ? Yes sir. আচ্ছা, জায়েদের জন্য আমাদের একটা প্রশ্ন, সবাই একটু খেয়াল করো। জায়েদ, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে দেখেছি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হতে, তাহলে কোন পার্সনের সাথে এস বা ইএস হবে জানো? Third person singular number. থার্ড পার্সন। আচ্ছা, আর কেউ বলুন, ওকে বলতে দাও। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো জানো বাবা? He, she, হি, শি, ইট, হ্যাঁ, তারপরে it, ওয়ান পার্সন, one thing. ওয়ান থিং, তার মানে একজন থাকবে আমি এবং তুমি বাদে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছি এম ইজ আর ব্যবহার হতে, তাহলে এম হয় কার সাথে জানো বাবা? I এর সাথে আই এর সাথে এম হয়, তাহলে ইজ কার সাথে হয় আসলে? he, ইয়েস, এই যে হি, শি, ইট, ওয়ান পার্সন, ওয়ান থিং এর সাথে আমরা ইজ ব্যবহার করব, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর হবে কার সাথে? প্লুরালের সাথে, তাই না বাবা? প্লুরাল, যে কোনো প্লুরাল নাউনের সাথে তুমি আর ব্যবহার করবা। আচ্ছা, বলো দেখি হ্যাজ হবে কার সাথে জানো? যায়, has, ইয়েস, হ্যাজ, he, third person singular number এর সাথে। এক্স্যাক্টলি, হি, শি, ইট, ওয়ান পার্সন, ওয়ান থিং এর সাথে হ্যাজ ব্যবহার করব। তাহলে হ্যাভ হবে কার সাথে জানো? I, ওকে, বলো। এই যে এটা আই এবং হ্যাঁ আই, তারপরে আর যে কোনো প্লুরাল, তাই তো? yes sir. এই যে আই, ইউ, ইউ দিলাম, ইউ মানে তুমি, আর যে কোনো প্লুরালের সাথে আমরা হ্যাভ ব্যবহার করব। থ্যাংক ইউ। আচ্ছা, চলো আমরা অল্প 5 মিনিটের একটা ছোট্ট টেস্ট দিব, এরপরে আমরা আবার অন্য ফর্মে যাব, কেমন? বাট তোমাদের কারো কাছে কঠিন লাগছে কি? আমিনা, কঠিন লাগছে বাবা? আমিনা বা মেহেদি, তোমাদের কঠিন মনে হচ্ছে বিষয়গুলো?
না না স্যার। স্যার। ভেরি গুড। কঠিন মনে না হলে এগুলো খুব ইজিলি মাথায় রাখতে হবে এবং এই জিনিসগুলো কিন্তু শুধু এখানেই শিখছো এমন, এগুলো পরীক্ষায় কিন্তু পড়বে। পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের যে স্কুলের পরীক্ষা হয় সেখানে কিন্তু অবশ্যই রাইট ফ্রম ভার্বস এর পার্ট থাকে। সো এগুলো যদি ক্লিয়ার হও তাহলে সহজ হবে। আদ্রিতা কি বুঝতে পারছো? আদ্রিতা চুপচাপ আছো, আদ্রিতা বুঝে যাচ্ছে তো? জি স্যার। ভেরি গুড। না বুঝতে পারলে আমাকে কিন্তু প্রশ্ন করবা, কারণ আমরা গ্রামারে আছি এখানে। এমন না যে তোমাকে আমি কোনো একটা টপিক নিয়ে বলছি এমন না, বরং এগুলো সব বুঝবা এবং গ্রামার বুঝলে তোমার ইংলিশ যে সাবজেক্ট আছে সেটাতেও তুমি একটা ভালো নাম্বার তুলতে পারবা। বাই দ্য ওয়ে, চলো সবাই খাতা বের করো। আমি অনলি 5টা সেন্টেন্স দেবো, 5টা সেন্টেন্স থেকে তুমি ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোন টেন্স এবং মানে শুদ্ধ। তো কি বলে, কেউ প্রশ্ন লিখবা না, হ্যাঁ বাবা, কেউ প্রশ্ন লিখবা না। আমি আমি জাস্ট একটা লিখছি, তোমরা সরাসরি আনসার লিখবা। এক, দেখো, মাই ফ্রেন্ডস ইউজুয়ালি, সঠিক, শুধু সঠিক উত্তর সহ সেন্টেন্স লিখবা। প্রশ্ন তুলবো? না, প্রশ্ন তুলবা না, সরাসরি আনসার লিখো। মানে সেন্টেন্স লিখবা পুরোটা শুদ্ধ, অর্থাৎ এই সেন্টেন্সটা ধরো লিখছো, সঠিক ব্যবহার সহ লিখবা, মানে প্রশ্ন তোলার দরকার নাই। আলাপ ড্যাশ, মানে শুধু খালি ঘরটাই লিখবো? হ্যাঁ কি করবা? শুধু খালি ঘরটাই লিখবো? না, শুধু খালি ঘর না বাবা। তুমি এই ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, ধরো আই লিখলাম, এখানে গো অথবা গোজ, একটু দেখে দিয়ে বুঝতে পারছেন, হ্যাঁ, গোজ টু স্কুল। এই যেমন করে একটা প্রশ্ন, তুমি শুদ্ধ ব্যবহার লিখবা আই গো টু স্কুল। তার মানে এই যে গোজটা হবে না, এই গো টু স্কুল, মানে পুরো বাক্যটা লিখবা সঠিক করে। বুঝতে পেরেছো? বুঝতে পেরে, আচ্ছা ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে না, okay. খুব চিন্তা করে লিখবা, আশা করি সবার হবে, তাহলে বুঝবো যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। চেক করে, ওকে, আর একটা 6। স্যার, বলো বাবা। 3 নম্বরে বলো। ওয়াই। হ্যাঁ হ্যাঁ, প্লে নাও। প্রশ্ন করো এটা কোন টেন্স দেখো, সেই অনুযায়ী তুমি এটা কোশ্চেন করে ফেলো। আচ্ছা, মনির, ওকে, চলো এই 6টাই করবা। এরপর আবার স্যার আপনি যেটা লিখেছেন হুম 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 ওটা ব্র্যাকেট যেটা যে দুইটাতে দিয়েছেন ওইটা থেকে পুরো সেন্টেন্সটা লিখতে হবে খালি? পুরো না না, এখান থেকে না বাবা, পুরো সেন্টেন্সটা লিখতে হবে, পুরো সেন্টেন্সটা লিখবা, মানে সঠিক করে লিখতে হবে। এখানে যে সেন্টেন্সটা লিখেছি এর মধ্যে একটু ভুল আছে, তোমাকে পুরো সেন্টেন্সটা শুদ্ধভাবে লিখতে হবে, অর্থাৎ তোমার সেন্টেন্সে কোনো ব্র্যাকেট থাকবে না। বুঝতে পেরেছো? আনসার সহ পুরো বাক্যটা লিখবা। স্যার শেষ। ও দেখো শেষ করে ফেলেছে। তুমি বোঝোনি বাবা এখনো? বুঝতে পেরেছো নাকি বোঝোনি আমাকে বলো আরেকবার। বুঝেছি। আচ্ছা ঠিক আছে, দ্রুত করো একটু, হ্যাঁ দেখো ওর শেষ হয়ে গেছে। চলো 8টা 46, 2 মিনিট লেখো তাড়াতাড়ি।
আচ্ছা, ফাহিমের মনে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, তাই না? ও আসছে আর যাচ্ছে। বাবা আদনান, তুমি একটু বুঝতে পারছো? আদনান, দিশামণি থেকে আদনান, শুনতে পাচ্ছো? তুমি তো কথাই বলো না আদনান। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো বাবা বিষয়গুলো, ঘটনা? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, লেখো, কিন্তু লিখে যদি সবগুলো হয় তাহলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আমি বুঝেছি। দ্রুত করবা, হ্যাঁ, আর মাত্র 1 মিনিট, শেষ করবা দ্রুত। আমি তো সেন্টেন্স লিখে দিয়েছি, বানান ভুল টুল তো হওয়ার কোনো ভয় নাই। স্যার আপনি যে প্রথম দুইটা তে যে ব্র্যাকেটে করে দুইটা করে ওয়ার্ড দিয়েছেন ওগুলোর মধ্যে লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, এইগুলোর মধ্যে তো লিখবে, এর মধ্যে সঠিক কোনটা সেটা লিখবা সঠিকভাবে, কোনটা কিন্তু সঠিক। স্যার 2 নম্বরে তো এখানে এক জায়গায় ইয়া হয়, কি বাবা বলো? ওই যে এসর কথা না। এস হবে? তাহলে তুমি লেখো, তোমার যদি মনে হয়, আমরা তো পরীক্ষা দিচ্ছি, তুমি লেখো তোমার মতো, একটু পরে মিলিয়ে দিব, বুঝিয়ে দিব আমি, ডোন্ট ওয়ারি। তুমি যতটুকু বুঝেছো তোমার জ্ঞান থেকে লেখো, ভুল হোক আমি আমি ঠিক করে দিচ্ছি একটু পরে। ওকে, আর 1 মিনিট টাইম দিচ্ছি, হ্যাঁ 1 মিনিট। আলহামদুলিল্লাহ। স্যার কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আর 1 মিনিট শেষ হোক, 30 সেকেন্ড শেষ করো। ওরে আল্লাহ, এখন কে যুক্ত হচ্ছে বাবা? নাফিসা, নাফিসা, এই যে কে যুক্ত হলো বাবা? আর কয় মিনিট আছে দেখো তো বাবা, কেটে যাবে নাকি লাইন? ও স্যার আর 12 মিনিট আছে। ও ও আচ্ছা ঠিক আছে, লিখে নাও। ও এখন অনেক সময় আছে, বাহ। ওকে, আর ফাইনালি 1 মিনিট, তারপরে আমরা থেমে যাব। হুম, বলো বাবা। স্যার এটা কি পড়াচ্ছে? ও আচ্ছা, রাইট ফ্রম। আমি মাত্র জয়েন হয়েছি, দেখিনি। ও নাফিসা, তোমাকে আমি এই গ্রুপে অ্যাড করেছি বাবা। তোমার তো অন্য সময় ক্লাস জি কর। স্যার। না না না, তোমার তো এই সময় না। আচ্ছা, তোমাকে আমি লিংকে আলাদা করে দিয়েছি নাকি তুমি গ্রুপে পেয়েছো? স্যার আপনি যদি এখানে মানে রাইট ফ্রম অফ ভার্বস পড়ান তা মানে আমি একটু অনুষ্ঠানে যাব তো। হ্যাঁ, তোমার ক্লাস না 10:30টায় ওদের সাথে না? জি। হ্যাঁ, এখানে না তোমার ক্লাস, তুমি তাহলে তুমি যাও তাহলে। তুমি 10:30টা আজকে ক্লাস করতে পারবে না, তাই তো? জি স্যার। ও আচ্ছা, অনুষ্ঠানে যাবে, ঠিক আছে, আমি একটু ভিডিও রেকর্ড করে তোমাকে পাঠাবো, তুমি একটু দেখে নিও কষ্ট করে, কোথাও সমস্যা হলে আমার জানিও। আচ্ছা আচ্ছা ওকে স্যার। ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি তো অন্য গ্রুপে আচ্ছা, অসুবিধা নাই। চলো এবার থেমে যাও, এবার থেমে যাব। থেমে গিয়ে কি করব স্যার, আমরা মিলিয়ে নিব। সবাই একটু শোনো, তোমরা যে এতক্ষণ যে বুঝলে কিনা সেটা তো আমার একটু বুঝতে হবে। বলো প্রথমটা একটু, আমাকে একটু, আমার উপর থেকে আসছে একটু। আদ্রিতা বলো কি করেছো 1 নম্বর, দেখি তুমি তো বুঝতে পারছিলে না, তুমি লিখেছো কিনা। My friends usually goes to school. আচ্ছা, এখানে গোজ দিয়েছো নাকি গো দিয়েছো আমি শুনিনি, আবার বলো। মাই ফ্রেন্ড Goes. গোজ হবে কেন? এই যে ফ্রেন্ডস আছে অনেকগুলো, অনেকগুলো হলে তো থার্ড পারসন প্লুরাল হয়ে যায়। সিঙ্গুলার হলে তুমি গো দিবা, আর প্লুরাল হলে গোজ দিবা, আর প্লুরাল হলে তো আর গো দেওয়া যাবে না। মাই ফ্রেন্ডস ইউজুয়ালি গো টু স্কুল। তুমি দেখো, বলো তো, মাই প্যারেন্টস গো দাও নাকি গোজ দাও? হ্যাঁ হ্যাঁ, মাই প্যারেন্টস, বাবা মার ক্ষেত্রে দুইজন, দেখি গো হবে নাকি গোজ হবে আদ্রিতা? Go. গো হবে, এক্স্যাক্টলি। তাই এখানে তোমার একটা ভুল হয়েছে, ঠিক করে নাও। মাই ফ্রেন্ডস ইউজুয়ালি গো টু স্কুল। আচ্ছা, এখানে ফ্রেন্ডস আছে যেহেতু প্লুরাল, এর জন্য এখানে গো হবে, গোজ হবে না। আচ্ছা, বলো আহানাফ, তোমারটা তুমি বলো, এটা লিখেছি, বলো আহানাফ, দেখি পারো কিনা। জি স্যার। এই 2 নম্বরটা আনসার বলো। স্যার হ্যাজ মেট। হ্যাজ মেড, পুরোটা তাহলে একবার পড়ে শোনাও। আহানাফ কি লিখেছো? হ্যাজ Arnab has met a
মিস্টেক রিসেন্টলি। আচ্ছা, এখানে তোমার কাছে কেন মনে হচ্ছে হ্যাজ হবে? স্যার আহনাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এটা কোন টেন্স ভেবে বলেছো হ্যাজ হবে? স্যার হ্যাঁ বলো। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট এক্স্যাক্টলি, মানে কেন প্রেজেন্ট পারফেক্ট এটাও বলে দাও, সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। রিসেন্টলি। রিসেন্টলি আছে, এই যে সুন্দর বলেছো। তাহলে আহানাফ হ্যাজ মেড আ মিস্টেক রিসেন্টলি। ভেরি গুড, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। আমিনা বলো, ওয়াই প্লে নাও কি হতে পারে? আমিনা এটা কি করেছো বলো দেখি। যা কোথায় আমিনা, শুনতে পাচ্ছো? ওর কেটে গেল নাকি? আচ্ছা, জি স্যার। বলো তো কি করেছো, এটা এটা কোন টেন্স আগে বলো। ওয়াই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ নাও আছে। এবার তুমি বলো দেখি এটার ইংলিশ। এই আল্লাহ, আমি তো এখানে ইউই দিইনি বাবা। Shit. আচ্ছা একটু এখানে একটা বানাই দিছি। আচ্ছা ঠিক আছে, তো আমি জানি তোমরা ইউ দিয়েছো, আমার মনে হয়েছে। তাহলে এবার বলো দেখি কি হতে পারে আনসারটা। ওয়াই বলো, তুমি ভুল বলো, বলে ফেলো একটা, আমি ঠিক করে নিব। বলো ওয়াই হয় ইউ, হ্যাঁ তুমি বলো, ভুল বলো। ইয়েস, ওয়াই ইউ। হয় প্লেইং নাও। আবার বলো ওয়াই। হয় ইউ প্লেইং নাও। আচ্ছা, ইউ প্লেইং নাও বলেছো, কিন্তু ওই যে কন্টিনিউয়াসে আমাদের একটা এম ইজ আর লাগবে, এর মধ্যে ও হ্যাঁ, তাহলে কি হবে? আবার বলো ওয়াই আর ইউ, এই যে হয় আর ইউ প্লেইং প্লেইং নাও। নাও হয়ে যাবে। ওয়াই আর ইউ Are you- প্লেইং নাও, এই জন্য এখানে আর ব্যবহার করতে হবে তোমাকে। এবার বুঝতে পেরেছো তো? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি যাচ্ছি আদনান বিবিক থেকে। আদনান বলো, এই 3 নম্বরটা তুমি কি করেছো বলো। আদনান তাই বলো। আমান, আমান কি করেছো? আচ্ছা, আদনান তো অনেক পরে মাইক্রোফোন ওপেন করছো বাবা। বলো বলো ওই আমান কি করেছো? দে বিল্ট আ হাউস সিন্স 2020, কি হবে? দে, আমানকে বলতে বলেছি। আচ্ছা, কেউ তো বলছো না, তাকিয়া বলে ফেলো। দে, স্যার দে হ্যাভ বিন বিল্ডিং এ হাউস। ইয়েস, দে হ্যাভ বিন বিল্ডিং আ হাউস। তারপরে আমি বসিয়ে দিলাম সিন্স 2020। তাহলে এটা আমি সিন্স দেখে বুঝতে পেরেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এরপর 5 নম্বরে আমরা যাচ্ছি হচ্ছে মেহেদি বলো। আই নরমালি কি হবে মেহেদি? 5 কোথায়? মেহেদি আছো নাকি গেছো? ওকে, আছো। বলো আই নরমালি ইট অর ইটেন মাই মিল এট 8 AM, কি হবে? I normally eat my মিল, meal হ্যাঁ হ্যাঁ, at 8 a.m. কোন টেন্স? Perfect. এই যা পারফেক্ট। Present indefinite, sir. হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি কি দেখে বুঝেছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? Sir, normally আছে। নরমালি আছে, এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। নরমালি আছে, এই জন্য আমাদের ওয়ার্ডের এটাও নরমাল হবে। আই নরমালি ইট মাই এই যে মিল অ্যাট 8 AM। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থামিয়ে দিলাম। আচ্ছা, আর অদ্রিজ বলো দেখি 6 নম্বরটা কি হতে পারে? স্যার শুধু আমাকে পারফেক্টলি ধরছেন, বলো এটা কি হবে বলো দেখি মনির। চেষ্টা করো মনির। মনি ইজ কল্ড মি আরে জাস্ট। ইজ হবে না, এই যে জাস্ট নাও থাকলে কোন টেন্স হয় জানো? আমরা একটু আগে পড়েছি, মনে আছে তোমার? জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। কেমন? প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে ইজ হবে নাকি হ্যাজ হবে বলো দেখি? হ্যাজ হয়ে যাবে, ইয়েস। তাহলে মনির হ্যাজ, তারপর তুমি ঠিক বলেছো, কল্ড মি জাস্ট নাও। এই পর্যন্ত বোঝা গেছে আশা করি। থ্যাংক ইউ, তোমাকে থামিয়ে দিলাম। এবার নেক্সট সেশনে আসি আমরা। আরেকটু মনোযোগ বাড়াতে হবে, কারণ এতক্ষণে ছিলাম একদম ইজি ফর্মে। মোটামুটি সবার জানাশোনা কিছু বাক্য দিয়ে আমরা কিছু সেন্টেন্স পড়েছি এবং ভার্বের সঠিক কিছু ব্যবহার আমরা এখানে বোঝার চেষ্টা করেছি। আচ্ছা, এখন যদি পাস্ট ইনডিফিনিট আমি একটু আলোচনা করি, একটু দাও। ফাতেমা, তুমি প্রথমে, আমরা পাস্টের মধ্যে চলে আসছি এবার। বলো তো ফাতেমা, পাস্ট ইনডিফিনিট কিভাবে চিনতে হয় জানো? মনে আছে তোমার?
বাক্য শেষে করেছিলাম, হ্যাঁ, লিখেছিলাম, yes. নিয়েছিলাম ইত্যাদি থাকবে। করেছিলাম, খেয়েছিলাম। দেখো সবাই একটু খেয়াল করো বাবা, এই বাংলা বাক্য চিনলেই তোমার টেন্স চেনা হবে, তাই না? সো বাংলা বাক্যের শেষে করেছিলাম কিংবা খেয়েছিলাম ইত্যাদি থাকবে। তাহলে এখানে গঠনটা কিরকম যেন ফাতেমা? সাবজেক্টের সঙ্গে কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব টু প্লাস আচ্ছা, তাহলে অবজেক্ট অর এক্সটেনশন। আচ্ছা, তাহলে আমি গিয়েছিলাম বলে ইংলিশটা কি হবে? আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। ভালো কথা। এবার ওই যে ডাজেন্ট এর মতো এখানেও কিছু ফর্ম আছে। তাহলে আমি যাই নাই হলে কি হবে জানো? না স্যার, আচ্ছা, আমি যাই নাই হলে কি হবে কেউ জানো? আমি যাই নাই, I didn't go. এক্স্যাক্টলি, ইউ আর রাইট, আই ডিডন্ট গো হয়ে যাবে। আই ডিডন্ট, এই যে দেখো, গো মানে কি? আমি যাই নাই। স্যার আমরা না একটু আগে বললেন ভার্ব টু হবে। শোনো একটা জিনিস, আমাদের ওই যে ডাজেন্ট ব্যবহার করেছিলাম, ডাজেন্টের পরে তুমি কিন্তু ভার্ব ব্যবহার করেছিলে প্রেজেন্ট। ঠিক এখানেও ডিডেন্ট ব্যবহার করতে হবে এবং ডিডেন্টের পরে যে ভার্বটা আসবে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মই ব্যবহার করতে হবে। সো এখানে ডিডেন্ট ওয়েন্ট হবে না। আচ্ছা, তাহলে আই ডিডন্ট গো। ফাতেমা তুমি আবার ফিরে আসো, বলো তুমি কি গিয়েছিলে? এর ইংলিশটা কি বলবো ফাতেমা? তুমি গিয়েছিলে? Doesn't you go? এই যে ডাজেন্ট আসবে কেন? ডিড আসবে বাবা। ডিড ইউ গো, এই যে ডিড ইউ গো অ্যাফার্মেটিভ ফর্ম। তুমি কি যাও নাই? কি বলবো? ডিডন্ট। Didn't you go? এই দেখো, ডিডন্ট ইউ গো। আচ্ছা, এরপর আরেকটা বলো, তুমি কোথায় গিয়েছিলে? Where did you go? ওয়্যার ডিড ইউ গো? ডিড ইউ গো। আরেকটা বলো, তুমি কোথায় যাওনি? Where didn't you go? Where didn't you go? তোমাকে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে তোমাদেরকে, প্রথমে ডিড চলে আসলে পরের ভাবটা প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। আচ্ছা, এক সেকেন্ড বাবা, সেটা কোথায় গেল কোথায় গেল? আচ্ছা, এবার আসি আমরা। দেখো এটা তো বাংলা দেখে চিনলাম স্যার, তাহলে ইংলিশ দেখে কিভাবে চিনবো? ইংলিশ দেখে চিনবা কি থাকলে পাস্ট ইনডিফিনিট পাস্ট হয় জানো তোমরা বাক্যে? Sir, এক মিনিট। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। এগো থাকলে হয় এগো। এই তো এগো থাকলে হয়, এগো মানে আগে, তারপর আর কি থাকে? স্যার, পাস্ট। ইয়েস্টারডে থাকবে বা পাস্ট থাকবে। লাস্ট মান্থ। এই তো, এই টুমোর হবে না বাবা। লাস্ট ইয়ার। ওকে, আচ্ছা দেখো, লাস্ট যুক্ত যে কোনো কিছু, লাস্ট ইয়ার হতে পারে। স্যার, লাস্ট ডে। হ্যাঁ ঠিক আছে, লাস্ট ডে, লাস্ট থাকলে লাস্টের সাথে তুমি যে কোনো একটা সময় দিলেই হবে। লাইন তো কেটে যাচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে কেটে দাও, আমি আবার লাইন কেটে যাচ্ছে। কেটে দাও আমি লাইন